ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। আমরা আজকে নিয়ে এসেছি আমাদের তরফ থেকে আপকামিং যে এসএসসি গ্রুপ সিডি পরীক্ষা আছে তার ম্যাথের কোশ্চেন, ম্যাথের প্র্যাকটিস সেট, রিজনিং এর প্র্যাকটিস সেটও আমাদের আছে। এই এখানে মোটামুটি 20টা করে কোশ্চেন থাকবে। আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট করাবো যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত। তো এগুলো প্র্যাকটিস করলে অনেকটা কাজে লাগবে। ওকে, শুরু করছি। বলছে দুটি সংখ্যা অনুপাত 3:4 এবং তাদের লসাগু 84, বড় সংখ্যাটা কত? পাটিকোষের অনুপাতটা 3:4, মানে একটা সংখ্যা যদি 3x হয় আর একটা সংখ্যা হবে 4x, তাহলে এদের লসাগু কটা কত হয়? লসাগু যদি একই, যেটা দুটোতে একই আছে সেটা একবারই থাকবে, আর এই দুটো গুণ 3 4 12, 12x মানে কত দেওয়া আছে? 84 দেওয়া আছে। তার মানে x মানে কত? 7। x মানে 7। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা 4x। তাহলে কত হয়ে যাবে? 4 × 7 মানে 28। তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল 28। ঠিক আছে, টেক্সট কোশ্চেন কি আছে? বলছে মান নির্ণয় করুন √6 প্লাস, মানে ব্যাপারটা এরকম, কোশ্চেনটা চলেছে তো ব্যাপারটা এরকম, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6, এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে। এটার ভ্যালু কত সেটা জানতে চাইছি। এটার ভ্যালু হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা আছে এখানে মাঝখানে প্লাস আছে, যেহেতু মাঝখানে প্লাস আছে সবগুলোতে প্লাস প্লাস দিয়ে দেওয়া আছে, আমার এই সংখ্যাটাকে ভাঙতে হবে গুণ আকারে। এমন ভাবে ভাঙতে হবে একটার থেকে আরেকটা বড় করে পরস্পর ক্রমিক ক্রমিক গুণফল আকারে ভাঙতে হবে। যেমন 6 কে ক্রমিক গুণফল কি করতে পারি? 2 × 3 করতে পারি। 6 মানে 2 × 3 লেখা যায়। তাহলে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বড়টা। এই যে দুটো গুণ আকারে লিখলাম তার মধ্যে বড়টা হবে অ্যান্সার। অ্যান্সারটা হয়ে যাবে কত? 3। আর যদি এখানে বিয়োগ থাকতো, যদি এখানে মাইনাস থাকতো, তাহলে আমি অ্যান্সারটা হয়ে যেত কত? ছোটটা। অ্যান্সারটা হয়ে যেত ছোটটা। এটা হচ্ছে শর্টে করা নিয়ম। এটা অ্যাকচুয়াল যদি আমাকে পরীক্ষা হলে করতে হয়, ডেসক্রিপটিভ যদি করতে হয়, তাহলে কি করবো? এইটাকে পুরোটাকে আমি এক্স ধরবো, তাহলে এক্স স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার করলে কি হবে? এই সব থেকে বাইরের রূপটা বেরিয়ে যাবে, তাহলে এই 6টা বেরিয়ে যাবে, প্লাস এটা আবার এরকম করে থাকবে, মানে 6 হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো x ইকুয়াল টু 3। ঠিক আছে, কিন্তু আমরা একবারে করতে পারবো এইভাবে। কি বললাম? যেহেতু সবগুলো যোগ যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে যে ভিতরে যে সংখ্যাগুলো আছে সব সেটাকে আমি ক্রমিক গুণফল আকারে সাজাবো। ক্রমিক গুণফল কি? 6 কে দুটো ক্রমিক সংখ্যা 2 এবং 3 ক্রমিক সংখ্যা, তার গুণফল আকারে লেখা যায়। তাহলে 6 = 2 × 3, বড়টা হচ্ছে 3, বিয়োগ থাকলে আনসারটা হয়ে যেত 2। একটা বাক্সে 1 টাকা, 2 টাকা, 5 টাকার মুদ্রা 4:3:2 অনুপাতে আছে। মোট মূল্য 500 টাকা হলে 2 টাকার মুদ্রা কতগুলো আছে? এগুলো আমি ক্লাসে অনেকবার করিয়েছি। ভ্যালু রেশিওটা কি দেওয়া আছে? ভ্যালু রেশিও আর নাম্বার রেশিও। 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা আর 5 টাকার মুদ্রা আছে, তাই তো? নাম্বারটা কত আছে? 1 টাকার মুদ্রা আছে 4টা, 2 টাকার মুদ্রা আছে 3টা, 5 টাকার মুদ্রা আছে 2টা। তাহলে ভ্যালু কত হয়ে যাবে? 1 টাকার মধ্যে যদি 4টা থাকে, 4 টাকা। 2 টাকার মধ্যে যদি 3টা থাকে তাহলে 6 টাকা থাকবে। আর 4 টাকার মধ্যে যদি 5 টাকার মধ্যে যদি 2টা থাকে তাহলে 10 টাকা থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল ভ্যালুটা কত হয়? 6 আর 4 10 আর 10 20। এগুলো যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 20। 6 আর 4 10, 10 20 টাকা টোটাল। কিন্তু অঙ্ক কি বলছে? না 500 টাকা আছে। তার মানে আমি যেটাকে 20 বলছি, অঙ্ক সেটাকে 500 বলছে। তাহলে আমি যেটাকে 1 বলবো, অঙ্ক তাকে কত বলবে? 500/20, মানে অঙ্ক তাকে 25 বলবে। এবারে কি হচ্ছে? 2 টাকার মুদ্রা কতগুলো আছে? 2 টাকার মুদ্রা কতগুলো বলেছি আমরা? 2 টাকার মুদ্রা বলেছি 3টা। 3টা বলেছি না 2 টাকার মুদ্রা? এই যে 3টা। 1 মানে যদি 25 হয় তাহলে 3 মানে কত? 25 × 3 75। এর থেকে ইজি কোশ্চেন হয় না, এর থেকে ইজি মেথডও হয় না। 75। নেক্সট। আচ্ছা, আমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর মক টেস্ট স্পেশাল অফার চলছে। সামনে যে কদিন পরীক্ষার এখনো বাকি আছে সেই কদিনের জন্য তোমরা মক টেস্ট নিতে পারো। গ্রুপ সি, গ্রুপ ডির 20টা করে মক টেস্ট থাকবে, মাত্র 99 টাকায়। কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, এবং মক টেস্টের সলিউশনও আমরা করাবো।
একটি নির্বাচনে 8% ভোটার ভোট দেননি, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়ে 1100 ভোটে জয়ী হন, মোট ভোটার কত? একটা নির্বাচনে 8% ভোটার ভোট দেননি, ঠিক আছে, 8% লোক ভোটই দেয়নি, ভালো কথা। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে মোট ভোটের 48% ভোট, 8% লোক ভোট দিল না, বিজয়ী প্রার্থী পেল মোট ভোটের 48%। আবার পরাজিত যে প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পাবে? এটা পেয়েছে বিজয়ী বা উইনার। লুজার কি পাবে? পরাজিত যে সে কত পাবে? যেহেতু 1100 ভোটে উনি জয়ী হয়েছে, তাহলে পরাজিত যে প্রার্থী তিনি, এই বিজয়ী প্রার্থী যে 48% ভোট পেয়েছে তার থেকে 1100 কম পাবে, তাহলে সব মিলে তো 100% ভোট হওয়ার কথা, তাই না? তাহলে কত হচ্ছে? 8% লোক ভোট দিল না, 48% পেয়ে একজন জিতে গেল, আর একজন 48% থেকে 1100 কম পেল, ভোট মিলে সব ভোট 100% এর কথা। তাহলে দেখা যাচ্ছে 48 48 96 আর 104%, 104% মাইনাস 1100 ইজিক্যাল টু হচ্ছে 100%, বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 4%, 4% ইজিক্যাল টু 1100। তাহলে মোট ভোটার কত? মোট ভোটার মানে 100%, 4% যদি 1100 হয় তাহলে 100% মানে কত? 25 দিয়ে গুণ, তাহলে এটাকেও 25 দিয়ে গুণ করো, তাহলে 25 থেকে 275, 27500 কত হয়ে গেল? না, মোট ভোটার ছিল 27500 জন, পাতি করছে, ঠিক আছে তো সবার? ঠিক আছে, 27500 জন। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন, যদি তিনি দ্রব্যটি 10% কমে কিনতেন এবং 3 টাকা বেশি বলে বিক্রি করতেন তবে তার 25% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আমরা ক্রয় মূল্যটা জানি না, আমরা ক্রয় মূল্যটা জানি না, কিন্তু কি বলছে উনি 10% বেশি লাভে বিক্রি করছে, তাহলে উনি বিক্রি করলো কত? 10% বেশি দাম। সিপি ইন্টু 10% মানে কত? 10% মানে হচ্ছে 10% মানে হচ্ছে 1/10, মানে যদি 10 টাকায় কেনে তাহলে বিক্রি করে 11 টাকায়, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? সিপি ইন্টু 11/10। আমি এখানে একবারে লিখে দিচ্ছি এটাকে, সিপি ইন্টু 11/10, এই দামে বিক্রি করলো। যদি তিনি দ্রব্যটি 10% কম দামে কিনতেন এবং 3 টাকা বেশি বলে বিক্রি করতেন, এবার বিক্রি করলো 3 টাকা বেশি বলে, তার থেকেও 3 টাকা বেশি দামে বিক্রি করলো। আর যদি দাম কিন্তু হচ্ছে কস্ট প্রাইসের থেকে 10% কম দামে কিন্তু, তার মানে সিপি ইন্টু 9/10, তবে তার 25% লাভ হতো, তাহলে বলছে লাভ হয়ে যেত 25%। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4, তার মানে 4 টাকা 1 টাকা লাভ, তার মানে 4 টাকা দিয়ে কিনলে 5 টাকায় বিক্রি করবে, তাহলে আমার এসপি বাই সিপি বেরিয়ে গেল। আর একবার বলে দিচ্ছি, একটা দ্রব্য 10% লাভে বিক্রি করে, তার মানে দ্রব্যটার ক্রয় মূল্য যদি সিপি হয়, 10% লাভ বিক্রি করে মানে সিপি ইন্টু 11/10 দামে বিক্রি করে। বলছে যদি আরো 3 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? সিপি ইন্টু 11/10 প্লাস 3। আর ক্রয় মূল্যটা যদি 10% কমে যায় তাহলে এখন নতুন ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য ইন্টু 9/10, সিপি ইন্টু 9/10, তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, এটা তো হচ্ছে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, তাই না? এটা সমান কত আছে? বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য কত? কারণ বলে দিচ্ছে লাভ হচ্ছে 25%, 25% মানে 1/4, 125/100 কাটাকাটি করলে 5/4। তাহলে এবার আমার হয়ে গেল, কতগুণ করলে সেটা আলাদাও করে নিচ্ছি, সিপি ইন্টু 10/11, তাহলে এখানে সিপি ইন্টু 11 প্লাস 30/10 বাই এটা সিপি ইন্টু 9/10, এই 10 কেটে গেল, ইজিক্যাল টু কত হয়ে গেল? 5/4। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? 11 সিপি প্লাস 30 বাই 9 সিপি ইজিক্যাল টু হচ্ছে 5/4। বর্গমূল করলে 45 সিপি ইজিক্যাল টু 44 সিপি প্লাস 120,
তাহলে 45 সিবি থেকে 44 সিবি বাদ দিলে সিবি পড়ে থাকে, সিবি ইকুয়াল টু 110, কস্ট প্রাইস হচ্ছে 110, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 120, সরি 110, 120, দ্রব্যটির ক্রয় মূল্য কত হয়ে গেল? 120 টাকা। আশা করি ক্লিয়ার। নেক্সট, বার্ষিক 5% হার সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে? সুদে আসলে 3 গুণ হওয়া মানে কি? মানে আসলটা যদি 100 টাকা হয়, সুদই হবে 200 টাকা, কারণ তবে মিলে তো 3 গুণ 300 টাকা হবে। 100 টাকার সুদ যদি আমার, সুদটা হবে কয় টাকা? 200 টাকা। আচ্ছা, বার্ষিক 5% মানে কি? 100 টাকা 1 বছর সুদ কয় টাকা? 5 টাকা। 1 বছরে যদি 5 টাকা সুদ হয়, তাহলে 200 টাকা সুদ হতে গেলে কত বছর হতে হবে? 5 40 200, 40 বছর হতে হবে। এটা কোনো কোশ্চেনই না, বাচ্চাদের কোশ্চেন। কত হবে অ্যান্সার? 40 বছর। 40 বছর হয়ে গেল। এ বি সি একটি কাজ যথাক্রমে 10 12 15 দিনে করতে পারে। কত দিনে করতে পারে? এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে 15 দিনে। এই ধরনের টাইম ওয়ার্কের কোশ্চেন আমি খুব ইজিলি করিয়েছিলাম। তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল, এবং এ চলে যাওয়ার 2 দিন পর বি চলে গেল। কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? ভালো কথা, দারুণ কোশ্চেন। প্রথমে এ প্লাস বি প্লাস সি সবাই শুরু করেছিল কাজ, শেষ থেকে শুরু করি। তাহলে বলছে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল, আর এ চলে যাওয়ার 2 দিন পর বি চলে গেল। সাপোজ কাজটা আমার এখানে গিয়ে শেষ হয়েছে, এই যে 5 দিন আগে এ চলে গেছে, তার মানে এইখানে শুধু ছিল তখন বি আর সি। 5 দিন আগে শুধু ছিল কত? বি আর সি। আবার এ চলে যাওয়ার 2 দিন পর ডিও চলে গেছে, মানে কাজটি শেষ হওয়ার এখান থেকে 2 দিন বাদ দাও, মানে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে যদি আমি দেখি, 3 দিন আগে শুধু এখানে সি কাজ করেছে। কাজটি যেখানে শেষ হওয়ার কথা, তার 3 দিন আগে শুধুমাত্র সি কাজ করেছে, এই লাস্টের 3 দিন শুধু সি কাজ করেছে। কারণ কি? এ তো আগেই চলে গেছে, তার 2 দিন পরে বিও চলে গেল, লাস্ট 3 দিন শুধু সি একাই কাজ করেছে। বেশ, এটা গল্প বলছে। এখন আমি কি জানি? এ করে 10 দিনে, এ বি সি, এ কাজটা করে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে 15 দিনে। আমি ধরে নিলাম টোটাল কাজটা 60 দিন ধরে নিলাম, 10 12 15 লসাগু 60। আমি এই ধরনের কোশ্চেন গুলো বলেছিলাম যে এদের লসাগু ধরে নিলাম, তাহলে ধরবো, তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এ 10 দিনে 60টা কাজ করে, একদিনে 6টা কাজ করতে পারে, বি একদিনে 5টা কাজ করতে পারবে, সি একদিনে 4 5 7, সি একদিনে 4টা কাজ করতে পারবে। এগুলো হচ্ছে দক্ষতা। এর দক্ষতা সবচেয়ে বেশি, ওই জন্য এর সময় কম লাগে। বি এর দক্ষতা তার থেকে বেশি, বেশি, সি বি এর দক্ষতা তার থেকে কম, সি এর দক্ষতা আরো কম। ভালো কথা। তাহলে আমার এখানে বলে শেষ 3 দিন শুধু সি একাই কাজ করেছে, তাহলে শেষ 3 দিনে সি কত ইউনিট করলো? শেষ 3 দিনে সি করলো হচ্ছে, একদিনে 4 ইউনিট করে সি, তাহলে 3 দিনে করলো 3 4 12 ইউনিট। তাহলে সি শেষ 3 দিনে 12 ইউনিট করে করলো। আমার টোটাল কাজ কিন্তু কত ইউনিট? 60 ইউনিট, তাহলে আরো 48 ইউনিট বাকি আছে। আচ্ছা, শেষ 3 দিনের আগের এই যে 2 দিন, এই যে 2 দিন আছে, এই 2 দিনে কে কে কাজ করেছে? এই 2 দিনে এখানে এ চলে গেছে, তার মানে এই টাইমটাতে বি এবং সি দুজনই কাজ করেছে। তাহলে বি প্লাস সি মিলে লাস্ট এই 3 দিনের আগের 2 দিন কত কাজ করেছে ওরা? বি এবং সি এর এফিসিয়েন্সি কত? 5 যোগ 4 9, 5 আর 4 হচ্ছে 9। বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 4। তাহলে বি এবং সি একদিনে কত ইউনিট কাজ করে? 9 ইউনিট। তাহলে এই 2 দিনে কত করবে? 9 ইন্টু 2, 18 ইউনিট কাজ করলো। তাহলে 12 18 যোগ করে কত হলো? 30 ইউনিট কাজ গেল। আমার টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে 12 18 গেল 30 ইউনিট। টোটাল কাজটা আমার 60 ইউনিট। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো আরো 30 ইউনিট। তাহলে এই যে বাকি যে 30 ইউনিট কাজ করছে, তখন তো সবাই ছিল, এ প্লাস বি প্লাস সি 3 জনই করেছে, এ প্লাস বি প্লাস সি 3 জনই করেছে। তাহলে এ একদিনে করে 6 ইউনিট, বি করে 5 দিন, সি করে 4 ইউনিট। তাহলে একদিনে 6 যোগ 5 যোগ 4 মানে 15 ইউনিট, 30/15, তার মানে 2 দিন। তার মানে গল্পটা দাঁড়ালো
যে প্রথম 2 দিন সবাই কাজ করেছে, এ প্লাস বি প্লাস সি তিনজনই কাজ করেছে। তারপরে 2 দিন শুধুমাত্র বি আর সি কাজ করেছে। আর তারপরে 3 দিন শুধু বি একাই কাজ করেছে, শুধু সি একাই কাজ করেছে। তাহলে কতদিন সময় লাগলো? 2 + 2 + 3 7 দিন। কতদিন সময় লাগলো? 7 দিন। একটু টাফ কোশ্চেন, টাফ না মানে একটু লেন্দি কোশ্চেন, খুব ক্যালকুলেশন ইজি। আবার ক্যালকুলেশন কনসেপ্ট থাকলে তোমরা পেয়ে যাবে, কারণ এই কোশ্চেন অনেকে অ্যাটেন্ড করতে পারবে না। এটা ঘটনা, এটা সত্যিকারের ঘটনা। নেক্সট, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 7 কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে। ট্রেনটি বিপরীত দিক থেকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে আসা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করে? পাতি কোশ্চেন। কি বলছে? 100 মিটার দীর্ঘ ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য কত? 100 মিটার। এবারে সে বিপরীতে, এই ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন, ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, আর একটা লোক আসছে, লোকটা এদিকে আসছে। ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, লোকটা এদিক থেকে, দুজনের, তাহলে দুজনের দিকে কাছে আসছে, তাহলে বেগটা যোগ হবে, আপেক্ষিক বেগটা বেড়ে যাবে। তাহলে আপেক্ষিক বেগটা কত হবে? ট্রেনের বেগ 60, লোকটার বেগ হচ্ছে 6, তাহলে 66 কিলোমিটার/আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ড করি, কারণ এখানে আমার মিটার দিয়ে দেওয়া আছে, সেকেন্ডে অ্যান্সার আছে। মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা বেগের একক বড় ছোট, বড় একক থেকে ছোট, কিলোমিটার থেকে মিটারে আসছে, তাহলে ছোট দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে গুণ করবো। আর যদি ছোট থেকে বড় মানে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার/আওয়ারে যাই, তাহলে কি করবো? 18/5 দিয়ে গুণ করবো। যাই হোক, তাহলে এটা হবে অ্যান্সার আমার 66 × 5/18। কাটাকাটি করলাম না। আমার বলছে কত সময় লাগবে, তাহলে সময় ইজ ইকুয়াল টু কত? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 100 মিটার দীর্ঘ। ট্রেনটার দৈর্ঘ্য, একটা লোককে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। গতিবেগটা কত? 66 × 5/18। তাহলে 100 × 18/66 × 5, 6 দিয়ে করলে 11, 6 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 20, তার মানে হয়ে গেল 60/11। 60/11 সেকেন্ড, 60/11 সেকেন্ড, 60/11 সেকেন্ড হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সে এক ছাত্র, 20 বছর বয়সের এক ছাত্র চলে গেল এবং তার পরিবর্তে 2 জন নতুন ছাত্র এলো যাদের বয়সের পার্থক্য 10 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছরই থাকলো। নতুন ছাত্রদের মধ্যে ছোট জনের বয়স কত? ভালো কোশ্চেন। 30 জন ছাত্র, গড় বয়সটা কত? 15 বছর। তারপরে কি করলো? 30 জনের জায়গায় একজন কমে গেল, যার বয়স 20 বছর। ভালো কথা। তার পরিবর্তে কি হলো? তার পরিবর্তে 2 জন নতুন করে আসলো, যাদের গড় বয়সের পার্থক্যটা হচ্ছে কত? যাদের বয়সের পার্থক্যটা 10 বছর। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো কেসটা কি হচ্ছে? 30 জন ছিল, গড় বয়স 15 বছর, তাহলে টোটাল ছিল 450 বছর বয়স, তাই না? এবার কি করলো? 20 বছর বয়সের একজন চলে গেল, তাহলে একজন যদি 20 বছর যদি চলে যায়, তাহলে এখন ওদের টোটাল বয়সটা কত হবে? 450 বিয়োগ 20, 430 হয়ে গেল টোটাল বয়স। কিন্তু বলছি এখন হয়ে গেল, তারপরে তো আসছে কয়জন? 2 জন, তাহলে এখন কিন্তু হয়ে গেছে 31 জন স্টুডেন্ট। 30 জনের থেকে একজন বিয়োগ হলো, 2 জন যোগ হলো, তার মানে আলটিমেটলি 31 জন হয়ে গেল না? এখন কিন্তু ছাত্র হয়ে গেল কিন্তু 31 জন। আর গড় বয়সটা কত থাকলো? গড় বয়সটা 15ই থাকলো। তাহলে 31 × 15 করলে কত হয়? 31 × 15 করলে হয় 31 × 10 = 310, 310, আর 5 × 31 কত হয়? 155।
310 প্লাস 155, 310 প্লাস 155 465। তাহলে কত হয়ে গেল? 465। তাহলে আগে ছিল 430, এখন হয়ে গেল 465। এই যে 35 বছর বাড়লো, এই যে 35 বছর বাড়লো, এই 35 বছর কার জন্য বাড়লো? এই 35 বছর বেড়েছে হচ্ছে, এই 35 বছর বেড়েছে হচ্ছে কি জন্য? এই যে দুইজন যে এসছে তার জন্য। দুজনের বয়সের পার্থক্যটা কত বলছে? 10 বছর। এটা ভুল আছে, এটা 10 বছর হবে না, এটা 5 বছর হবে। দুজনের বয়সের পার্থক্যটা হবে 5 বছর। আচ্ছা, তাহলে একজনের যদি এক্স হয় আর একজনের হবে এক্স প্লাস 5, টোটাল মিলে কত? 35। তাহলে 2x ইজিক্যাল টু কত? 20, x ইজিক্যাল টু 10। তার মানে একজনের বয়স হবে 10 আর বড়জনের হবে, সরি, 2x ইজিক্যাল টু 30, x ইজিক্যাল টু 15। তার মানে একজনের বয়স হবে 15 বছর আর একজনের বয়স হবে কত বছর? 20 বছর। তাহলে কি যে ছোট জনের বয়স কত? ছোট জনের বয়স 15 বছর হবে। ছোট জনের বয়স কত হবে? 15 বছর হবে। এইটাতে এখানে ভুল ছিল, বয়সের পার্থক্যটা 5 বছর হবে, বয়সের পার্থক্যটা 10 বছর না। ঠিক আছে, নেক্সট। বৃহত্তম ভগ্নাংশ কোনটি? 3/4, 5/6, 7/8, 2/3, কোনটা বড়? তাহলে আমরা এগুলো কিভাবে করতে পারি? এটা দেখো, একটা পার্সেন্টেজ দিয়েও করা যায় বা লসাগু দিয়েও করতে পারো, যেটা খুশি। আমি যেমন পার্সেন্টেজ দিয়ে, বেসিক ক্যালকুলেশন জানা থাকলে তোমার ইজি কোশ্চেন এগুলো, যেহেতু 1/4 মানে 25%, 3/4 মানে 75%, 1/6 মানে 16.66%। তাহলে 5/6 মানে কত হয়ে যাবে? 1/6 মানে 1/6, 100/696, 16.2/3%, মানে 16.66। তাহলে 5 দিয়ে গুণলে 5 ষোলো 80, 83 পয়েন্ট সামথিং পার্সেন্ট। 1/8 মানে হচ্ছে 12.5%। তাহলে 7/8 মানে কত? 7/84, 87.5%। আর 2/3 মানে কত? 1/3 মানে 30, 1/3 মানে কত? 33.33। তাহলে 2/3 মানে কত হয়ে যাবে? 66.66, 66.66%। এইভাবেও করা যায়, যদি তুমি এক্সপার্ট হয়ে থাকো, তাহলে এইভাবে করা সহজ থেকে সহজ হবে। তাহলে আমার কি আসলো? তাহলে আমি দেখতে পাচ্ছি কি এসে, বৃহত্তম ভগ্নাংশ কোনটা হবে? 87.5%, 7/8, এটাই হবে। বা এটা লসাগু দিয়েও করতে পারবো। 4, 6, 8, 3 এর এলসিএম কত হয়? 3 আর 6 এর এলসিএম হচ্ছে 6, আর 4 আর 8 এর এলসিএম হচ্ছে 8। তার মানে 8 আর 6 এর এলসিএমটা লাগবে আমার। 8 আর 6 এর এলসিএম কত? 24। তার মানে এটা এলসিএমটা আসবে, আলটিমেটলি আসবে 24। তাহলে 24 দিয়ে গুণ করো প্রত্যেকটাকে। 3/4 ইন্টু 24 করলে কত হয়? 18 হয়। 5/6 ইন্টু 24 করলে কত হয়? 20 হয়। 7/8 ইন্টু 24 মানে কত হয়? 21 হয়। আর 2/3 ইন্টু 24 মানে কত হয়? 16 হয়। তাহলে সব থেকে বড় 21, বৃহত্তম ভগ্নাংশটা কত? 7/8। যেভাবে করবে সেভাবেই হবে। নেক্সট, একটা বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পায়? এটা সাকসেসিভ দিয়ে। ক্ষেত্রফল মানে কি? গুণ আকারে আসছে, 2 বার ব্যাসার্ধকে গুণ করলে। ক্ষেত্রফল মানে কত? ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধ, মানে আর ইন্টু আর। তাহলে 10% হ্রাস পেয়েছে, মানে -10, প্লাস দিয়ে আবার -10, প্লাস দিয়ে -10 ইন্টু -10/100, এত পার্সেন্ট হবে। তাহলে -20, আর এটা মাঝে মাঝে প্লাস হয়ে যাবে, 0 0 -20 প্লাস 1, -19। তাহলে -19%। তার মানে 19% কি পাবে? হ্রাস পাবে। ক্ষেত্রফলটা কত পাবে? 19% হ্রাস পাবে। ঠিক আছে, এগুলো পাতি কোশ্চেন। এক পাত্র দুধ থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। এই পদ্ধতি আরো 2 বার করা হলো।
বর্তমানে পাত্রে দুধ এবং জলের অনুপাত 64:61। পাত্রে প্রথমে কত দুধ ছিল? দারুণ কোশ্চেন। একটা পাত্রে দুধ ছিল, আমি মিক্সার এবং অ্যালিগেশনের চ্যাপ্টারে এই ধরনের কোশ্চেন করেছিলাম। একটু কোশ্চেনটা জেনারেল স্টুডেন্টের পক্ষে কঠিন মনে হবে, কিন্তু আমি যে পদ্ধতিটা শিখেছি সেই পদ্ধতিতে করলে কোশ্চেনটা ইজি হবে একদম। দেখো, পাত্রে সাপোজ দুধ ছিল x লিটার, 8 লিটার তুলে নিলাম, তাহলে থাকলো কত? x-8 লিটার। প্রথমে কিন্তু খাঁটি দুধ ছিল x লিটার, তারপর আবার x লিটার জল ঢাললাম, তাহলে আলটিমেটলি মিশ্রণটা কিন্তু x লিটার। পাত্রটাতে x লিটার জিনিসই থাকলো, প্রথমে ছিল খাঁটি দুধ আর এখন জল মেশানো দুধ। তাহলে দ্বিতীয়বার যখন আবার আরো দুইবার করছি পদ্ধতি, তাহলে দ্বিতীয়বারও x লিটারের মিশ্রণ ছিল, আবার 8 লিটার তুলে নিলাম, আবার 8 লিটার জল ঢাললাম, আবার 8 লিটার তুলে নিলাম, আবার 8 লিটার জল ঢাললাম। কারণ মিশ্রণের পরিমাণটা কিন্তু একই থাকলো, কিন্তু দুধের ভাগটা ধীরে ধীরে কমতে আসে, জলের ভাগটা ধীরে ধীরে বাড়তে আছে। তো বলছে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল, আমি জানি না, আমি এক্স ধরে নিয়েছি। তাহলে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এক্স মাইনাস, তাহলে কি হারে কমতে আসে? আমাকে এখানে বুঝতে হবে যে রিপ্লেস কাকে দিয়ে করেছি আমি। সমপরিমাণ জল মেশানো হচ্ছে, এখানে জল জল মিশিয়েছি, তাহলে জল দিয়ে কাজ করা যাবে না। যেটা নির্দিষ্ট হারে কমছে, দুধ এখানে নির্দিষ্ট হারে কমছে, কিন্তু জলের কিন্তু হার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে রেটটা, যার জন্য জল না নিয়ে আমি যেটা মেশানো হচ্ছে সেটা না দিয়ে যেটাকে তুলে নিয়েছি তার উপর কাজ করবো। কি তুলে নিয়েছি? দুধ তুলে নিয়েছি, তাহলে এটার উপর কাজ করবো। দুধের হারটা কিভাবে চেঞ্জ হচ্ছে? এক্স এক্স এর থেকে x-8 হয়ে গেছে, তাহলে হারটা কি হবে? x-8/x। হারটা হয়ে গেল, মানে সাপোজ 40 লিটার ছিল, 8 লিটার তুলে নিয়েছি, 32 লিটার হয়ে গেছে। তাহলে দুধের ভাগটা আগে ছিল 40, এখন হয়ে গেছে 32, তাহলে 32/40। সেটাকে আমি বললাম আগে ছিল x, এখন হয়ে গেল x-8। এরকম কতবার হয়েছে? এরকম হচ্ছে 3বার। তাহলে এইভাবে 3বার গুণ করতে হবে, না করে আমি করে দিলাম কি, এটাকে কিউব করে দিলাম। একবার করছে, আরো 2বার করছে, মানে মোট 3বার করলো। ইজিক্যাল টু কত বলছে? ইজিক্যাল টু বলছে হচ্ছে যে এখন দুধ আর জলের অনুপাত 64:61। এখন দুধ আর জলের অনুপাতটা হচ্ছে 64:61। তার মানে দুধটা কত অংশ থাকছে তাহলে টোটাল মিশ্রণে? টোটাল মিশ্রণে যদি 64, টোটাল মিশ্রণটা কত? 64+61, তার মধ্যে দুধ থাকছে 64। কাটাকাটি করলে মানে যোগ করলে বলতে পারি 64/125। তার মানে 64/125। তাহলে প্রথমে ছিল খাঁটি দুধ, এক অংশ, যতগুলো দুধ ছিল ততগুলোই দুধের মধ্যে পুরোটাই দুধ ছিল প্রথম মিশ্রণে। আর এখন টোটাল 125 লিটার মিশ্রণের মধ্যে 64 লিটার দুধ আছে, বাকিটা কি হয়ে গেল? জল হয়ে গেল। তাহলে এটাকে করো, 64/125 মানে এটা 4-এর কিউব, এটা 4/5-এর কিউব বলতে পারি আমরা। তাহলে কিউব কিউব কেটে যাবে, তাহলে আমরা বলবো x-8/x হচ্ছে 4/5, বা 5x-40 4x, বা x কত? 40। তাহলে প্রথমে পাত্রে দুধ কত ছিল? প্রথমে পাত্রে দুধ ছিল 40 লিটার। প্রথমে পাত্রে দুধ ছিল কত লিটার? না, দুধ ছিল 40 লিটার। মানে ব্যাপারটা আরো এরকম হয়ে গেল, প্রথমে 40 লিটার ছিল, 8 লিটার তুলে গিয়ে 32 লিটার হলো। তাহলে মিশ্রণটা আবার, এটা কিন্তু খাঁটি দুধ, এটা হচ্ছে জল মিশ্রিত দুধ। আবার 40 লিটার মিশ্রণ থেকে আবার 8 লিটার তুলে নিল, আবার 8 লিটার জল ঢাললো, এইভাবে করতে করতে হচ্ছে 3বার করেছে। নেক্সট, 99 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? 99 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? যে সংখ্যাকে 9 এবং 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে? যদি সংখ্যাটার অঙ্কগুলো, ডিজিট গুলো যোগ করে যদি 9 দ্বারা ভাগ যায়। দেখি যায় কিনা। 1 1 2 4 2 6 6 3 9 4 13 5 18, 9 দিয়ে যায়। তাহলে 11 দিয়ে যায় কিনা দেখি এটা। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? একটা করে সংখ্যা বাদ দিয়ে দিই। 4 আর 1 5, 5 আর 4 9, আর 3 আর 1 4, 5 আর 4 9। তাহলে 9 দিয়েও যায়, 11 দিয়েও যায়, তাহলে এটাই আছে অ্যান্সার। 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি? অযুগ্ম স্থানের, অযুগ্ম স্থান মানে প্রথম স্থান, তৃতীয় স্থান, পঞ্চম স্থানের সঙ্গে যোগ করলাম, আর যুগ্ম স্থান মানে যে 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর স্থানে যোগ করলাম। তাহলে 1 4 4, 9 হলো। এবার 1 3 5, এটাও 9 হলো। তাহলে 9 দিয়ে 9 করলে পাচ্ছি 0, 0কে 11 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। আবার 9 দিয়ে বিভাজ্য করা মানে কি? সংখ্যাটার অঙ্কগুলো যোগ করলাম, 5 আর 4 9 আর 3 12, আর 4 16, আর 17 আর 18, 18টা 18কে 9 দিয়ে ভাগ যায়,
যেহেতু 18কে 9 দিয়ে ভাগ যায়, তার মানে 9 দিয়ে এটা বিভাজ্য, তাহলে 9 দিয়েও বিভাজ্য হচ্ছে, 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, 99 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে 99 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি আমাকে 9 এবং 11 দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। নেক্সট, 10 বছর আগে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল 3:1। ভালো কথা। এই পিতা আর এই যে পুত্র, 10 বছর আগে বয়স অনুপাতটা কত ছিল? 3:1। পিতার বয়স যদি 3 ছিল, পুত্রের বয়স ছিল 1। পিতার বয়স যদি 30 ছিল, পুত্রের বয়স ছিল 10। ভালো কথা। বলছে 10 বছর পর অনুপাতটা হবে 2:1। ভালো কথা। 10 বছর পর মানে এখন থেকে 10 বছর পর, এটা হচ্ছে এখন থেকে 10 বছর আগে। আর এই যে 2:1 দেওয়া আছে, এটা হচ্ছে এখন থেকে 10 বছর পর, তার মানে 2:1। তাহলে এই গ্যাপটা কত? এই গ্যাপটা অ্যাকচুয়ালি 20 বছর। এইটা কিন্তু বুঝতে হবে, কারণ এটা ছিল 10 বছর আগে, তার 10 বছর পর হচ্ছে এখন, তারও 10 বছর পর হচ্ছে 10 বছর পর যেটা দেওয়া আছে। তাহলে গ্যাপটা কিন্তু 20 বছর। এই গ্যাপটার এটার ডিফারেন্সটা হচ্ছে 20 বছরের ডিফারেন্স। এই ওভারটা আগে ছিল, এখন হচ্ছে। আমি বলেছিলাম যে এজের যত কোশ্চেন হয় একটা পদ্ধতি হয়, সেটা হচ্ছে কারণ এখানে দুই দিকে এই এখানে 20 বছর ছেলের বয়স 20 বছর বেড়েছে, মানে তো পুত্রের পিতার বয়সও 20 বছর বেড়েছে, এরকম তো না। সময় তো কারোর জন্য থেমে থাকে না। তাহলে সেম জিনিস দিয়ে যখন বিয়োগ বাড়ছে বা কমছে, তখন আমরা কি করতে পারি? আমি বলেছিলাম যে এই অ্যাপ্রোচটা করতে পারি, ডিফারেন্স দেখতে পারি। এই রেশিও ডিফারেন্সটা কত? 2 এবং 1 এর মধ্যে ডিফারেন্সটা কত? 1। 3 আর 1 এর মধ্যে ডিফারেন্সটা কত? 2। তাহলে এখানে যেহেতু ডিফারেন্সটা 2, এখানেও আমার ডিফারেন্সটা 2 করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করবো প্রত্যেকটা পদকে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 2। তাহলে রেশিওটা কিন্তু হয়ে গেল 4:2। 4:2। বাড়লো কত? 1। দেখো এদিকে দেখলো একবারে, এদিকে দুই দিকে একইবারে একবার। তাহলে আমি যেটাকে 1 বলছি, অঙ্ক সেটাকে বলছে কত? 20 বছর। আমি যেটাকে 1 বলছি, অঙ্ক সেটাকে বলছে 20 বছর। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে বর্তমান বয়স সমষ্টি, তাহলে 10 বছর আগে কত ছিল বয়সের সমষ্টি? 3:1 ছিল। 3:1 ছিল, মানে 3 যোগ 1 মানে 4। 1 মানে যদি 20 হয়, তাহলে 4 মানে কত? 4 × 20, 80 বছর। 80 বছর ছিল যেটা 3:1 যেটা ছিল, সেটা ছিল আজকের থেকে 10 বছর আগে। তাহলে বর্তমান কত হবে? আরো 10 বছর যোগ হবে, 10 যোগ 10 যোগ হবে। পিতার জন্য 10, পুত্রের জন্য 10, তাহলে কত হয়ে যাবে? 100 বছর। কত হয়ে যাবে? 100 বছর। অঙ্কটা বোঝার আছে, অঙ্কটা বোঝার আছে, আর কিছুই নেই। নেক্সট, স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় নেবে যদি স্থানের দূরত্ব 54 কিলোমিটার হয়? তাহলে কত সময় নেবে? দেখো, আমার সময় মানে কত? দূরত্ব বাই গতিবেগ। নৌকাটা আমি যখন যাচ্ছি, যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাব বা প্রতিকূলে যাব। যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যাই, আসার সময় স্রোতের প্রতিকূলে আসবো। আর যদি যাওয়ার সময় স্রোতের প্রতিকূলে যাই, আসার সময় স্রোতের অনুকূলে আসবো। তো সেম জিনিস, আমি যখন যাওয়ার সময় যদি অনুকূলে যাই, তাহলে আমার ডিস্টেন্সটা হচ্ছে 54 কিলোমিটার। সময় বের করবো তো আমি, দূরত্ব বাই গতিবেগ। গতিবেগটা কত? অনুকূলে যদি যাই, তাহলে নৌকার বেগ 15 আর স্রোতের বেগ কত? 3। কারণ অনুকূলে গেলে নৌকার বেগ স্রোতের বেগ যোগ হয়ে যাবে। এটা যাওয়ার সময় সময় লাগবে। আচ্ছা, যখন আসবো, যেহেতু যাওয়ার সময় প্রতিকূলে গেছি, অনুকূলে গেছি, আসার সময় তাহলে প্রতিকূলে স্রোতের উল্টো দিকে আসবো, তাহলে স্রোতের বেগটা ওখানে মাইনাস হয়ে যাবে। তাহলে 15 বিয়োগ 3, নৌকার বেগের থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে গেল। এখানে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়েছিল, এখানে নৌকার বেগের সাথে স্রোতের বেগ বিয়োগ হয়ে গেল। ব্যাস, গল্প শেষ। 15/3 মানে হচ্ছে 18। 54/18 প্লাস 54/12। 54/18 মানে হচ্ছে 3 ঘন্টা, প্লাস এটা করলে কত হয়? এটা করলে হয় 12, 4 12 48, 4.5 ঘন্টা। তাহলে কত হয়ে গেল? 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা হয়ে গেল। সময় লাগবে কত? 7.5 ঘন্টা বা 7 ঘন্টা 30 মিনিট। এইভাবে কোশ্চেন হয়ে যায়। টাকায় 10টি দরে লেবু কিনে টাকায় কতগুলি দরে বিক্রি করলে 25% লাভ হয়? দুইভাবে করতে পারো। এটা দুই পদ্ধতিতে করা যায়। একটা নর্মাল পদ্ধতি, যে কেনার সময় আমার দামটা কত ছিল, প্রাইস বাই কোয়ান্টিটি ইনটু
প্রফিট প্রফিট অথবা লস যাই বলি না কেন ইজিক্যাল টু হচ্ছে প্রাইস বাই কোয়ান্টিটি। এটা কি? এটা হচ্ছে কস্ট আর এটা হচ্ছে সেলিং। এটা দিয়ে করতে পারি কিভাবে? টাকায় 10টি ধরে কিনলো, প্রাইস হচ্ছে 1 টাকা, 10টা, কোয়ান্টিটি হচ্ছে 10, প্রফিট করলো কত পার্সেন্ট? 25%। 25% মানে হচ্ছে 125/100 ইজিক্যাল টু প্রাইস বাই কোয়ান্টিটি। প্রাইস হচ্ছে 1 টাকায়, কোয়ান্টিটি কতগুলো পাবো, তাই না? তাহলে কত দিয়ে কাটাকাটি যায়? 25 দিয়ে করলে 5, এটা 4, তাই তো? তাহলে 2, তাহলে কত হয়ে গেল? 1/x ইজিক্যাল টু 1/8, x ইজিক্যাল টু 8। তাহলে কটা পেলাম? টাকায় 8টা করে পেলাম। বা এইভাবে যদি কেউ না করে, এইভাবে যদি কেউ না করে তাহলে সে কিভাবে করবে? তাহলে সে করবে যে আমরা জানি লাভ মানে কত? এসপি বাই সিপি। এসপি বাই সিপিটা কত দেওয়া আছে? এসপি বাই সিপি এটা কত দেওয়া আছে? 25% লাভ মানে কত? 125/100। সিপি যদি 100 হয়, 25% লাভ করছে মানে এসপিটা হবে 125/100, 125। আচ্ছা, এসপিটা কত? বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা চাইছে, এটা আমরা বের করব। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য হচ্ছে 1 টাকায় 10টা, ক্রয় মূল্য হচ্ছে 1/10। আর বিক্রয় মূল্য কত? 1 টাকায় কয়টা? 1 টাকায় এক্সট্রা, সেটা আমরা জানি না। এই ইকুয়েশন চলে আসলো আলটিমেটলি। কি চলে আসলো? না আসলো 1/x ইকুয়াল টু হচ্ছে 125/100 ইন্টু 1/10। কাটাকাটি করলে 2, এটা 25, এটা করলে 4, তাহলে আলটিমেটলি আসলো 1/x ইকুয়াল টু 1/8, সুতরাং x ইকুয়াল টু 8। দুই দিকে একই ব্যাপার, দুই দিকে একই ব্যাপার। নেক্সট, যদি 12 জন পুরুষ বা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 16 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? ওই যে টাইম ওয়ার্কের কোশ্চেনটা করলাম সেম টাইম। 12 জন পুরুষ, ধরলাম আমি প্রত্যেকটা পুরুষের এফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে, তাহলে 12 জন পুরুষের দক্ষতা হচ্ছে 12m, মানে 12 জন পুরুষ। দক্ষতা মানে কি? একজন পুরুষ বা একজন লোক একদিনে কয়টা কাজ করে। ধরলাম যে একজন লোক একদিনে এমটা কাজ করে, তাহলে 12 জন লোক একদিনে কয়টা কাজ করে? 12mটা কাজ করবে। আর তাহলে 14 দিনে কয়টা কাজ করবে? 12 মিনিটে 14টা কাজ করবে। এটা হবে টোটাল ওয়ার্ক। আবার বলছে বা মানে বলছে তুই 18 জন মহিলা, তাহলে এফিসিয়েন্সি যদি এফ হয় 18f ইন্টু 14, তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখতে পারি 14 কেটে যাবে, m/f ইজিক্যাল টু হয়ে যাবে কত? 18/12, কাটাকাটি করলে 3/2। তার মানে পুরুষ মানে মেল আর ফিমেলের এফিসিয়েন্সি কত? একজন মেল একদিনে 3টা কাজ করতে পারে আর একজন মহিলা একদিনে 2টা কাজ করতে পারে। ভালো কথা। মেল আর এফ এর রেশিওটা পেয়ে গেলাম। বলছে ওই কাজটি কতদিনে শেষ হবে? তবে 8 জন পুরুষ আর 16 জন মহিলাদের কাজটা করবে। তাহলে টোটাল কাজটা কত? দেখো টোটাল কাজটা হচ্ছে, টোটাল কাজটা হচ্ছে কত? এই যে এটাই তো টোটাল ওয়ার্ক, বা এটা একই ব্যাপার। 12 ইন্টু এম এর মান কত? এম এর মান কত? 3 ইন্টু 14, এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজ 8 জন পুরুষ কয়টা করবে? 8 জন পুরুষ করবে। 8 জন পুরুষ করবে একদিনে কয়টা কাজ করে? আর একজন পুরুষ একদিনে 3টা কাজ করে, 8 দিনে করবে 8 ইন্টু 3, 24টা কাজ। আর 16 জন মহিলা, 16 জন মহিলা, মহিলা একদিনে করে 2টা কাজ, তাহলে 16 দিনে করবে 16টা মহিলা করবে 32টা কাজ। তাহলে ওরা একদিনে এতটা কাজ করলো আর টোটাল কাজ হচ্ছে এতটা। ভাগ করলে আমি কতদিন লাগবে বেরিয়ে যাবে। কত হচ্ছে? 12 ইন্টু 3 ইন্টু 14 ডিভাইডেড বাই 3 8 24 আর 16 দিয়ে 32, 56। 4 14 56, 4 দিয়ে করলে 3, 3 3 9, তাহলে সময় লাগবে কত? 9 দিন। সময় লাগবে কত? 9 দিন। ক্লিয়ার?
কোশ্চেন নাম্বার 19 বলছে একটি ব্যাগে লাল এবং নীল বলের অনুপাত ছিল 5:3, রেড আর ব্লু বলের রেশিওটা হচ্ছে 5:3 ছিল। বেশ ভালো কথা, খুশি হলাম। বলছে যদি 10টি লাল বল সরানো হয়, লাল বল 10টা সরাই নিচ্ছে, ভালো কথা, 10টা লাল বল সরিয়ে নিল, তাহলে বলছে নতুন অনুপাতটা হয়ে যায় 1:1। আচ্ছা, লাল বল সরিয়ে নিয়েছে, নীল বলের তো কিছু করেনি, তাহলে নীল বল আগে যাই ছিল তাই রাখা উচিত, নীল বল আগে যা ছিল তাই করা উচিত, তাই রাখতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি নীল বল এখানে আছে 3, এখানে আছে 1, আমার টার্গেট হচ্ছে দুটোকে সমান করবো। তাহলে এখানে 3 আছে, এটাকে যদি 3 বাড়াতে হয় তাহলে অনুপাতটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করে দেবো, তার মানে এখন আর এটা অনুপাত হয়ে যাবে না, এটা হয়ে যাবে 3, এটাও হয়ে যাবে 3, কি তাই তো? 3 দিয়ে আমি উপর নিচে গুণ করলাম, দুটো অনুপাতকে গুণ করে দিলাম, কারণ যেহেতু আমাকে এখানে লাল বল সরিয়েছে, ব্লু বল সেম রাখতে হবে, ব্লু বল এখানে 3 আছে, এখানে 3 করে নিলাম। তাহলে আগে অনুপাত ছিল 5:3, এখন অনুপাত হয়ে গেল 3:3। তাহলে দেখো তো কত কমলো, দেখো ব্লুটা সেম থাকলো, 3 যোগ 3 মানে 0, ব্লুর কোনো পরিবর্তন হলো না, রেডের পরিবর্তন হয়ে গেল, রেডটা 5 থেকে 3 হয়ে গেল, কত কমলো? 2 কমলো বাবা। আমি যেটাকে 2 বলছি, আমি যেটাকে 2 বলছি অঙ্ক সেটাকে বলছে 10টা কমিয়েছিলাম। 2 মানে হচ্ছে 10টি, তাহলে আমি যাকে 1 বলবো অঙ্কে সেটা 5টি, তাহলে 1 মানে 5টি। তাহলে বলছে ব্যাগে মোট কতগুলি বল ছিল, ব্যাগে মোট কতটা বল ছিল, 5 আর 3 8টা ধরেছি আমি, মোট বল ছিল 8টা। তাহলে আমি যেটাকে 8 বলবো, অঙ্ক বার বলছে না ওটা 8 না, ওটাকে 5 দিয়ে গুণ করো, 40টা। কত হয়ে গেল না 40টা। ব্যাগে মোট কতগুলো বল ছিল, 40টা বল ছিল। ওকে, নেক্সট কোশ্চেন। একটা চিড়িয়াখানায় কিছু হরিণ ও ময়ূর আছে, তাদের মাথার সংখ্যা 80 এবং পায়ের সংখ্যা 200, হরিণের সংখ্যা কত? বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে যে যেমন করে করে। একটা পদ্ধতি হচ্ছে কি, আমি যেটা করি সবার আগে সবাইকে যেটা করাই বলি, সেটা সব থেকে ইজি হয়, সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, হরিণের সংখ্যা দেওয়া আছে, যখন পায়ের সংখ্যা বাদে এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া হবে, মানে চাইছে কার সংখ্যা, হরিণের সংখ্যা, যার সংখ্যা চাইছে আমি উল্টোটা ধরবো, যার সংখ্যা চাইছে আমি তার উল্টোটা ধরবো। আমি ধরবো যে সবগুলোই, আমি ধরে নিলাম যে সবগুলোই ময়ূর আছে, যেহেতু হরিণ চাইছে আমি ধরবো যে সবগুলোই ময়ূর আছে। তাহলে 80টা মাথা আছে, মানে 80টা, যতগুলো মাথা ততগুলোই প্রাণী থাকবে, যেহেতু 80টা মাথা আছে, তার মানে আমি 80টাই যদি ময়ূর ধরি, 80টাই যদি ময়ূর ধরি, তাহলে পায়ের সংখ্যা, ময়ূরের পায়ের সংখ্যা কয়টা থাকে, ময়ূরের পায়ের সংখ্যা কটা, পাখির পা হচ্ছে 2টা, তাহলে পা হয়তো কটা, 160টা, পা থাকবে কয়টা, 160টা। কিন্তু অঙ্ক বলছে না 160টা পা না, পা আছে 200টা, পা কয়টা আছে, 200টা। তাহলে ডিফারেন্স কয়টা, ডিফারেন্স হচ্ছে 40টা, কয়টা কম, 40টা পা কম। 40টা পা কম থাকার কারণ কি, 40টা পা কম থাকার কারণ হচ্ছে গিয়ে, তার মানে হচ্ছে গিয়ে সবগুলো তাহলে ময়ূর ছিল না, তাহলে একটা হরিণ এবং একটা ময়ূরের পায়ের সংখ্যার ডিফারেন্সটা কত, 2। তাহলে এই যে এখানে ডিফারেন্সটা 40 এসছে, 40 ডিফারেন্স আসার কারণ হচ্ছে কি, একটা হরিণ থাকার জন্য 2টা করে পা ডিফারেন্স হয়, তাহলে 40টা পা ডিফারেন্স হতে গেলে 20টা হরিণ থাকবে, তার মানে হরিণ থাকবে কয়টা, হরিণ থাকবে 20টা। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ছাগল গরু ভেড়া দিয়ে যা কিছু দেয় এইভাবে দেয়, এটা করা যায়। আমি সবগুলোকেই কি ধরে নিলাম, যেটা চাইছে তার উল্টোটা ধরে নিলাম, তাহলে একবারে হবে। হরিণের সংখ্যা চাইছে, আমি ধরলাম সবগুলোই ময়ূর, তাহলে সবগুলো যদি ময়ূর হয় তা 80টা ময়ূরের পায়ের সংখ্যা হবে 160টা, কিন্তু এখানে পা দেওয়া আছে 200টা, তাহলে 40টা পা যে বেশি আছে, এই 40টা পা বেশি থাকার জন্য দায়ী কে, হরিণ দায়ী, কারণ হরিণের পা 2টা করে বেশি আছে, একটা হরিণের 2টা করে পা বেশি, তাহলে 40টা বেশি থাকার জন্য মানে 20টা হরিণ থাকতে হবে, তার মানে 20টা থাকবে হরিণ আর বাকি 7টা থাকবে ময়ূর। ওকে।